আসসালামু আলাইকুম। আমার একটি তরল সারের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে তরল সার থেকে তার গাছ কোনো উপকার পায়নি। আজকে মূলত এই ভিডিওটি আমি তৈরি করছি এই কমেন্টের ব্যাখ্যা দেওয়ার জন্য। অর্থাৎ তরল সার কি সত্যিই গাছের জন্য উপকারী নয়? আমার যারা রেগুলার ভিউয়ার্স অর্থাৎ আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকে তারা জানে যে আমি প্রায় প্রতিটি গাছে সবসময় বলে থাকি তরল জৈব সার ব্যবহারের কথা। আমি আমার বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করি এবং আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুবই ভালো আছে। বিশেষ করে তরল জৈব সার থেকে আমি যে উপকার পেয়েছি সেটা আসলে বর্ণনা করার মতো নয়। আর আপনাদের আমি অনেকবারই শেয়ার করেছি, যখন আমি কোনো কিছু থেকে বেনিফিটেড হই ঠিক তখনই আমি ভিডিও তৈরি করি। তাহলে আমি তরল জৈব সার থেকে বেনিফিটেড হয়েছি, আমার গাছগুলো খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার গাছগুলো তরল সার থেকে উপকার পায়নি। এটার ব্যাখ্যা কি হতে পারে? ধরুন আপনি বা আমি, আমাদের যে হিউম্যান বডি, এটা কি কোনো বিশেষ কোনো কিছুর উপর শুধু নির্ভর করে? যেমন ধরুন আপনি জানেন যে দুধ খাওয়া ভালো, তাহলে আমি যদি শুধুই দুধ খাই তাহলে কি আমার বডি টিকবে? বা ধরুন আমরা জানি ব্যায়াম করা ভালো, কিন্তু আমি শুধুই ব্যায়াম করছি কিন্তু কোনো খাবার খেলাম না, ঘুমালাম না, তাহলে কি আমার বডি টিকবে? কিংবা ধরুন আমরা জানি যে রাতের খাবারটা আর্লি খেতে হয়, তো আপনি রাতের খাবারটা আর্লি খেলেন কিন্তু সারাদিন কিছু খেলেন না, তাহলে কি আপনার বডি টিকবে? অর্থাৎ একটা হিউম্যান বডির জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনাকে করতে হবে। পার্টিকুলার একটা জিনিস ভালো বলে শুধুমাত্র ওই জিনিসটা করলেই আপনার বডি কিন্তু ভালো থাকবে না। একটা বডি ভালো থাকার জন্য অনেক ধরনের নিয়মকানুন আছে, সবগুলোই আপনাকে পালন করতে হবে, তাহলে সবগুলো থেকে আপনি উপকার পেয়ে আপনার বডি আলটিমেটলি সুস্থ থাকবে। তো এই উদাহরণটা আমি কেন টানলাম? একটা গাছ টবে যখন আমরা করি অনেকগুলো ব্যাপার থাকে। প্রথমত হচ্ছে চারাটা ভালো কোয়ালিটির চারা হতে হয়, বা যেই বীজটা থেকে আপনি চারা তৈরি করছেন সেই বীজটা ভালো হতে হয়। যদি ভালো জাতের চারা না হয় তাহলে কিন্তু যত যাই করেন গাছ কিন্তু ভালো হবে না। তারপরে ধরুন যখন আমরা মাটিটা প্রস্তুত করি, মাটিতে কিন্তু প্রথমে হাট সার দিয়ে তৈরি করতে হয়। সেটা হতে পারে গোবর সার, সেটা হতে পারে পাতা পচা সার, কিংবা ভার্মি কম্পোস্ট, তারপরে ডিমের গুঁড়া যেই সারটা আছে। তো এই সারগুলো দিয়ে কিন্তু মাটি প্রস্তুত করতে হয়, এবং এক এক গাছের জন্য আসলে এক একভাবে মাটি প্রস্তুত করতে হয়। তাহলে আমি যেই গাছটা লাগাচ্ছি সেই গাছের জন্য উপযুক্ত মাটি প্রস্তুত না করি, আপনি যত যাই করেন না কেন, ভালো মাটি না হলে কিন্তু আপনার গাছ ভালো হবে না। আবার ধরুন মাটিটা আপনার ভালো, কিন্তু আপনি যে টবটা নিয়েছেন সেটা ঠিকমতো সাইজ হয় নাই, মানে ওই গাছটার জন্য যেই ধরনের টব প্রয়োজন সেই ধরনের সাইজ হয় নাই, তাহলে কি হবে? তাহলেও কিন্তু আপনার গাছটা ভালো হবে না। আবার ধরুন আপনার যে টবটা আছে সেটাতে ছিদ্র করার প্রয়োজন ছিল, আপনি ছিদ্র করেননি, বা ছিদ্র করেছেন কিন্তু মাটি দিয়ে ওই ছিদ্রটা ভর্তি হয়ে গেছে, অর্থাৎ আর ছিদ্রটা নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছটি অতিরিক্ত পানি পেয়ে, অর্থাৎ পানিটা সরতে না পেরে, পানি নিষ্কাশন না হতে পেরে গাছটি মারাও যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরেন গাছে যেই পানি এবং রোদ, এটা কিন্তু এক এক গাছের জন্য এক এক রকম। তো মানে যেই গাছের জন্য যেই পরিমাণে পানি রোদ প্রয়োজন সেটা যদি আপনি না দিতে পারেন, বা যে এক এক সিজনেও কিন্তু পানি রোদ রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, তো আপনি যদি সেটা না দিতে পারেন তাহলেও কিন্তু আপনার গাছটা ভালোভাবে হবে না। আবার ধরুন আমরা যখন একেবারেই ছোট থাকি, অর্থাৎ আমাদের যখন 1 মাস বা 2 মাস বয়স থাকে, তখন আমাদের এক ধরনের খাবার রিকোয়ারমেন্ট থাকে। আবার আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, যখন আমরা বৃদ্ধ হই তখন এক ধরনের খাবার রিকোয়ারমেন্ট থাকে। ঠিক তেমনি আমাদের যেমন জীবনচক্রের সাথে সাথে খাবারের চাহিদা এক এক রকম হয়ে থাকে, এক এক পুষ্টিগুণের খাবার আমাদের প্রয়োজন হয়, ঠিক তেমনি গাছেরও কিন্তু জীবনচক্রের সাথে সাথে তার খাবারের চাহিদাগুলো চেঞ্জ হতে থাকে। এমনকি গাছের তো সিজনের সাথে সাথেও খাবারের চাহিদা কিন্তু পার্থক্য ঘটে।
যেমন ধরুন যখন আমরা গাছটা গ্রোয়িং সিচুয়েশনে যখন থাকে, অর্থাৎ গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওই সময় কিন্তু গাছকে আপনার নাইট্রোজেন সমৃদ্ধ সার দিতে হবে, অর্থাৎ চা পাতার তরল সার, এই ধরনের সারগুলো কিন্তু দিতে পারেন। কিন্তু যখন ধরেন গাছটার ফুল এবং ফল আসার সময় হয়েছে এবং অনেক সময় দেখবেন ফল ঝরে যায়, কারণ ফলটা ধরে রাখার মতো তার শক্তি নাই, ওই সময় কিন্তু যদি আপনি নাইট্রোজেন সমৃদ্ধ সার দেন তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে গাছ বড়ই হতে থাকবে, গাছে পাতাই হতে থাকবে, কিন্তু ফুল ফল এগুলো হবে না। তো ওই সময় যেটা করতে হবে, যেই সব সারে পটাশিয়াম আছে, যেমন কলার খোসার তরল সার, এই ধরনের সার কিন্তু আপনাকে গাছে দিতে হবে। আবার সিজন অনুযায়ী কিন্তু পার্থক্য ঘটে। যেমন আমরা জানি ধরেন আম গাছের যখন তার সিজন, আম আসার সময়, তখন এক ধরনের সার, আবার সারা বছর যখন আম আসতেছে না তখন একরকম সার বা এক এক রকম যত্ন। তার মানে সময়টা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গাছের জন্য, যে কোন সময় এবং তার কোন লাইফ সাইকেলে বা জীবনচক্রে আপনি কোন ধরনের সার দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যেমন আপনার রোগ পোকার যদি আক্রমণ ঘটে, তাহলে পোকাগুলো কি করে, যে আপনার গাছের পুষ্টিগুণ খেয়ে ফেলে। তো আপনি যতই সার দেন না কেন, ওইটা পুষ্টিগুণ খেয়ে আপনার গাছটাকে নষ্ট করে ফেলবে, তার মানে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাবেন না। এবার যদি আমি একটু সাম আপ করি, আমি এতক্ষণ অবধি যা যা আপনাদের বললাম, প্রতিটা জিনিস যদি আমরা গাছের জন্য করতে পারি, এক একটা গাছের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, একটা গাছের জীবনচক্রের এক এক সময় এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, এমনকি এক একটা সিজনে এক একটা গাছের যত্ন এক এক রকম হয়। তো প্রতিটা গাছের যত্ন আলাদা, প্রত্যেকটা গাছের জীবনচক্র অনুযায়ী যত্ন আলাদা, সিজন অনুযায়ী যত্ন আলাদা। এবং আমি যা যা বললাম প্রতিটা বিষয় একটা গাছের জন্য যা যা প্রয়োজন, তার টব, তার মাটি, উপযুক্ত মাটি, হাট সার, তরল সার, তারপরে হচ্ছে কীটনাশক, সমস্ত কিছু, অর্থাৎ প্রপারলি যদি আপনি সমস্ত যত্ন করতে পারেন, তখনই আপনি সমস্ত যত্নের যে উপকার সেটা পাবেন। তাই পার্টিকুলারলি যদি আপনি বলেন যে তরল সার আমার গাছের জন্য উপকারী নয় বা এটা কাজ করে না, তাহলে বুঝতে হবে যে আপনার অন্য যেই যত্নগুলো আছে সেখানে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। কারণ তরল জৈব সার এমন একটা সার, এইটা যেহেতু হচ্ছে যে লিকুইড থাকে, লিকুইড ফর্মে থাকে, যার কারণে এই সারটা কিন্তু গাছ খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে। এবং তরল জৈব সার আমরা যেহেতু হচ্ছে একেবারেই অর্গানিক যেই শাকসবজিগুলো আছে, কলার খোসা, ডিমের খোসা, তারপর বিভিন্ন শাকসবজির খোসা, এগুলো থেকে তৈরি করি, তার কারণে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, তরল জৈব সার তৈরি করার জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। আপনি যদি সেই নির্দিষ্ট নিয়মটা ফলো না করেন, তাহলেও কিন্তু আপনি এটা থেকে উপকার পাবেন না, বরঞ্চ অনেক সময় হতে পারে যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার না করেন বা প্রয়োগ না করেন, তাহলে কিন্তু অপকারও হতে পারে। তাই আবারও বলছি, আমি কিন্তু তরল জৈব সার, বিভিন্ন রকম তরল জৈব সার আমার চ্যানেলে আপনাদের দেখিয়েছি। কলার খোসার তরল জৈব সার, তারপরে সবজি খোসার তরল জৈব সার, ডিমের খোসার তরল জৈব সার, চা পাতার তরল জৈব সার, মানে বিভিন্ন রকম তরল জৈব সার কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি যে কিভাবে তৈরি করে, কিভাবে গাছে প্রয়োগ করে, কোন সময় প্রয়োগ করবেন, কোন গাছে প্রয়োগ করবেন। তো এগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের গাছ কিন্তু অনেক সুন্দর হবে। এবং তরল জৈব সারের সাথে সাথে অন্যান্য যে যত্নগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে প্রপারলি করতে হবে। তো তরল জৈব সার নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, বিভিন্ন জিনিসের তরল জৈব সার কীভাবে তৈরি করে, কিভাবে প্রস্তুত করে, কিভাবে প্রয়োগ করে, সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে ওইখানে তরল জৈব সারটা আমি একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে কিন্তু আমার আগের সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। আমার মনে হয় আমার জায়গা থেকে আমি প্রপারলি এক্সপ্লেন করার বা করতে পেরেছি বা সক্ষম হয়েছি। আর যদি ভালো না লাগে তবে ডিসলাইক দিয়ে দিতে পারেন। আর তরল জৈব সার ব্যবহার করে কে কে উপকৃত হয়েছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এরকম গাছ সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, বি পজিটিভ।